আমাদের এবার কিন্তু ডায়াগনোসিসটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু লো গ্রেড এবং হাই গ্রেড দুই ধরনের ফিভারই পাচ্ছি। ফক্স সিনড্রোম 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এডিস মশার কিন্তু এই ডিমগুলো 1 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। আমরা কিন্তু জানুয়ারি থেকে টিল 6 মে 2025 উই ডিডন্ট গেট এনি সিঙ্গেল পেশেন্ট, কিন্তু ফার্স্ট কেস আমাদের এখানে ডিটেক্ট হয়েছে 6 মে 2025। এরপরে কিন্তু আফটার 15 days উই গট অ্যানাদার পেশেন্ট ইন 21 মে মাসে এই শেষে লাস্ট 10 days উই গট টোটাল 6 পেশেন্ট। জুনের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা অলরেডি 35 পেশেন্ট পেয়েছি। সো দি নাম্বার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আর এখন এই মুহূর্তে আমাদের ভর্তি রয়েছে 14 জন, এর মধ্যে 3 জন ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, একজনকে হাই ফ্লো অক্সিজেন দিতে হচ্ছে, 2 জনকে আমাদের বিলো 10 লিটার অক্সিজেন দিতে হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড যে নিউ ভেরিয়েন্ট যেটা এসেছে স্পেশালি টু আওয়ার নিয়ারেস্ট কান্ট্রি, এবং ইভেন আপনারা জানেন যে হংকং, চায়না, সিঙ্গাপুরেও কিন্তু এটা র্যাপিডলি স্প্রেডিং। গত মে মাসে শুধু সিঙ্গাপুরে অ্যারাউন্ড 30% বেড অকুপেন্সি ছিল ডিউ টু কোভিড-19 নিউ ভেরিয়েন্ট। এবং ওইসব দেশে যে পর্যালোচনা করা হয়েছে বা জিনোম সিকোয়েন্স করা হয়েছে, কিন্তু আমাদের দেশে যেহেতু এখনও জিনোম সিকোয়েন্স করা যায়নি, আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারবো না হোয়াট ভেরিয়েন্ট ইট ইজ। বাট আমরা ওদের দেশে যদি পর্যালোচনা করি, ইউকেতে ইভেন NB181 যেটা ভেরিয়েন্ট অফ XBB ওমিক্রন, এটার একটা ভেরিয়েন্ট। আর আমাদের এইদিকে পার্শ্ববর্তী যেটা আসছে সেটা হচ্ছে যে XFG, XFC, এগুলো কিন্তু JN.1 একটা সাব ভেরিয়েন্ট। এই JN1 সাব ভেরিয়েন্টও কিন্তু এই সাব ভেরিয়েন্ট অফ ওমিক্রন XBB। আমার ধারণা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এই ভেরিয়েন্টগুলো স্প্রেড করছে, আমাদেরও এইটাই সম্ভাবনা। এবং যেই সিমটমগুলো পাচ্ছি আমরা কিন্তু সিমিলার টু দোজ ভেরিয়েন্ট। যেরকম আমাদের আপনারা জানেন যে করোনাতে যেটা মোস্ট কমন সিমটম সেটা হলো ফিভার কিন্তু অনেকেই মনে করে থাকে যেটা হাই গ্রেড হতে হবে, ইটস নট নেসেসারি। আমরা কিন্তু লো গ্রেড এবং হাই গ্রেড দুই ধরনের ফিভারই পাচ্ছি, তবে মোস্টলি লো গ্রেড। এবং সাথে আপনারা জানেন যে করোনা হলে আমাদের কি হয়, সবসময় শরীরে খুব শক্তি বা দুর্বলতা তৈরি হয়, এটা খুব এখনও কমন। সাথে কিন্তু আমরা অন্যান্য দেশে যেগুলো আমরা স্টাডিতে পেয়েছি নিউ ভেরিয়েন্ট, যেটা বলে রেজর ব্লেড থ্রোট, যেটা গলায় খুব তীব্র ব্যথা করে। আমাদের এখানেও কিন্তু গলা ব্যথা রয়েছে, কিন্তু সবথেকে যে তীব্র ব্যথা উই ক্যানট টেল ইট। মাইল্ড পেনও রয়েছে অনেকের, আর সাথে কাফ আছে। কাফ কিন্তু সবারই নেই, কারো রয়েছে, কারো নেই। তবে এটা যেটা একটা বাড়তি যেটা আমরা উপসর্গে দেখতে পাচ্ছি, এটা আগেও ছিল শরীর ব্যথা, কিন্তু এবার শরীর ব্যথাটা একটু মোর প্রকট মনে হচ্ছে, মোর প্রমিনেন্ট মনে হচ্ছে। এটা হলো, এবং জয়েন্ট পেনটা বেশি, সাথে ক্ষুধামানটাও খুব বেশি প্রকট এইবার যেটা বলা যাচ্ছে। আর আমরা যেটা পেয়েছি এবার যে কয়েকজন পেশেন্টের কিন্তু আমরা ডায়রিয়া পেয়েছি। এটাও অবশ্য আগেও ছিল 2020 যেটা ক্লাসিক্যাল বা ডেল্টা ভেরিয়েন্ট ছিল, তখনও কিন্তু ডায়রিয়া ছিল। আমরা এবারও এটা পাচ্ছি। আমাদের এবার কিন্তু ডায়াগনোসিসটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ কি আমরা একই সাথে ডেঙ্গু এবং করোনা দুইটা প্রকোপই বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা জানেন যে ডেঙ্গিতেও সাধারণত ফিভার হয়ে থাকে এবং করোনাতেও হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে ডেঙ্গিতেও কিন্তু শরীর খুব ব্যথা করে, জয়েন্ট পেনও হয়, এবং ডেঙ্গুতে এইবার হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি মনে করি যে আমাদের জ্বর হচ্ছে, অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তারা তো এই ব্যাপারে স্পেশালাইজ, দে উইল আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান ইজ কোভিড অর হুইচ ওয়ান মে বি ডেঙ্গি। বাট একটা জিনিস যে যাই হোক না কেন, যদি আমি দুইটার বেলাই বলি, ডেঙ্গু এবং করোনা, ডেঙ্গুতে যদি দেখা যায় যে আমার শরীরে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ দাগ হচ্ছে, আমার তীব্র পেট ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে, কনফিউশন হচ্ছে, তখন মনে হতো ইট মে বি এ কেস অফ ডেঙ্গু শক। এবং আমাদের যদি চোখের পিছনে একটা পেন পাওয়া যায়, রেট্রো অরবিটাল পেন বলি, সেটা কিন্তু ডেঙ্গু কেস ইন্ডিকেট করে। এবং আমাদের চোখের নিচে যদি রক্তের দেখা যায় যে লাল রং হয়ে যাচ্ছে, শরীর ভীষণে লাল ছোপ দাগ, তখন কিন্তু আমার ডেঙ্গু হিসেবে চিন্তা করতে হবে। আর কোভিডে যেটা বেশি হয়, কোভিডে যেটা ডিফারেন্সে যে কফটা বেশি হবে, কাফটা সাধারণত ডেঙ্গুতে অ্যাবসেন্ট থাকে, বা যদি সাথে রেসপিরেটরি ইনফেকশন থাকে সেটা হইতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আর ডেঙ্গুতে যেটা আমাদের খুব কষাস হইতে হবে, কাউকে যদি শ্বাসকষ্ট হয় এবং আমরা যদি বাসায় কোনোভাবে যদি অক্সিজেন মাপার সুযোগ থাকে, যেরকম আমরা পালস অক্সিমিটার দিয়ে নিয়ারেস্ট হেলথ ফেসিলিটিতে উই ক্যান গেট হেল্প ইফ উই ডোন্ট হ্যাভ এনি পালস অক্সিমিটার। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, সাথে সাথে কিন্তু
নিকটস্থ হসপিটালে ভর্তি হতে হবে এবং তাকে অক্সিজেন দিতে হবে। আর ডেঙ্গুর ব্যাপারে আপনারা জানেন যে ডেঙ্গু কিন্তু 4 ধরনের ভেরিয়েন্ট আমাদের স্টিল প্রিভেলিং। ওয়ান ইজ ডেন 1, ডেন 2, ডেন 3 অ্যান্ড ডেন 4। তবে আমরা 2023 এবং লাস্ট ইয়ারে যেটা অ্যানালিসিস করেছি তাতে দেখা গিয়েছে বাংলাদেশে ডেন 2 এবং ডেন 3টা মোর কমন। এবং ডেন 2 ডেন 3-র মধ্যে একটা ফিচারে ডিফারেন্স রয়েছে। সাধারণত ডেন 2-তে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি, আমি যেটা বলেছি যে শরীরে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ, মাড়ির দিয়ে রক্ত পড়া, ক্ষরণ, এবং আমরা যদি ব্লাড টেস্ট করি তখন দেখা যাবে যে আমার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, এগুলো মোর প্রমিনেন্ট। আর ডেঙ্গু 3-তে যেটা হয় সেটাতে শকটা বেশি হয়, যেরকম আমার হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তারপরে অজ্ঞান হয়ে যাচ্ছে, কনফিউশনে চলে যাচ্ছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো আমাদের এই দুইটা ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে। আমরা শুধু NS1 বা IgM টেস্ট করলেই হবে না, আমাদের যদি সম্ভব হয় ব্লাড প্রেশারটা বারবার মনিটর করতে হবে, এবং সাথে সাথে আমাদের যেটা হচ্ছে যে ব্লাড প্রেশার মনিটর করে যদি ব্লাড প্রেশার কম হয় তাহলে নিকটস্থ হসপিটালে ভর্তি করতে হবে। আর একটা সিম্পল টেস্ট CBC, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা বলে থাকি, সেটাতে যদি হিমোগ্লোবিন যদি কনসেন্ট্রেশন বাড়তে থাকে, কিংবা যদি দেখা যায় যে হেমাটোক্রিট লেভেল যদি বাড়তে থাকে, এইসব ফিচার অবশ্য ডাক্তাররা বুঝবেন, তখন কিন্তু রোগীকে সাথে সাথে ম্যানেজমেন্ট দিতে হবে। কারণ এই পেশেন্টগুলো খুব দ্রুতগতিতে শকে চলে যায় এবং খুব অল্প সময়ে মৃত্যুবরণ করে। আপনারা জানেন যে শক সিনড্রোম 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর হয়ে যেতে পারে, এবং রুগী সাধারণত 1 থেকে 5-7 দিনটা ফাইব্রাইল ফেজ থাকে এবং সেটা সিমটম ডেভেলপ করে, এবং 5 to 7 ডেজে গিয়ে মোর সিভিয়ার হয়ে যেতে পারে। তো এই জন্যে আমাদের সাধারণত 10 দিনের মধ্যে খুব অবজারভেশনে রাখতে হবে রুগীকে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ডেঙ্গুকে আসলে অবহেলা করার মতো রোগ নয় আর, কারণ এটা খুব র্যাপিডলি এখন দেখছি ঘন ঘন শক সিনড্রোমে চলে যায়। এইখানে কিন্তু যেহেতু আমাদের এটা একটা কোভিড ডেডিকেটেড হসপিটাল, আমাদের ইভেন যখন সিঙ্গেল কেসও ছিল না তখনও কিন্তু আমাদের টেস্ট ফ্যাসিলিটি ছিল এবং তাদের চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থাপনা এখানে রয়েছিল। এবং এই মুহূর্তে আমাদের র্যাট টেস্টও করা হচ্ছে, এবং আমাদের কিন্তু 2টা RT-PCR ল্যাবও রয়েছে। তা আমরা কিন্তু পেশেন্টদের যে কোনো ধরনের ডায়াগনোসিস করা এখানে সম্ভব। আগে কিন্তু এরকম সময় ছিল যে মাত্র অল্প কয়টা দেশে ডেঙ্গু হতো, অ্যারাউন্ড 10 কান্ট্রিজ। কিন্তু যতই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বিভিন্ন দেশে ইট ইজ স্প্রেডিং। আমাদের দেশে কিন্তু 2002 বা 3-র দিকে প্রথম ডেঙ্গু প্রকোপ শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে এই প্রকোপটা অনেক কম ছিল। লাস্ট 3 ইয়ার্সে উই আর অবজার্ভিং যে ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তো আপনারা জানেন যে যখনই বৃষ্টি হয়, বৃষ্টির পরে কিন্তু এই এডিস মসকুইটোর ব্রিডিংটা বৃদ্ধি পায়। সাধারণত একবার মসকুইটো কিন্তু যখন ডিম পাড়ার পর বা মশার ডিম পাড়ার পর এই এডিস মশার কিন্তু এই ডিমগুলো 1 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। তো যখন দেখা যায় যে বৃষ্টি হয় তখন কিন্তু এইখান থেকে লার্ভা তৈরি হয়। তো আমরা ধারণা করছি যেহেতু আজকে থেকে আমাদের আষাঢ় মাস শুরু হচ্ছে, বৃষ্টির পরে এই প্রকোপটা খুব র্যাপিডলি হয়তো বৃদ্ধি পাবে, খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। এই জন্যে আমাদের কশাস হতে হবে। আমরা অবজার্ভ করেছি যে এভরিডে দি নাম্বার অফ পেশেন্ট ইজ ইনক্রিজিং ফর ডেঙ্গু অ্যাজ ওয়েল এজ কোভিড। আমাদের এই হসপিটালে কিন্তু অলওয়েজ রিমেন প্রিপেয়ার্ড। যখন ডেঙ্গির প্রকোপ খুব কম ছিল, সাধারণত শীতকালে কিন্তু ডেঙ্গির প্রকোপটা কম থাকে, তখনও কিন্তু উই আর ফুলি প্রিপেয়ার্ড। আমাদের সবচেয়ে বড় শক্তি যে এখানে যতগুলো ডাক্তার রয়েছে বা নার্স রয়েছে, দে আর ওয়েল ট্রেন্ড। এবং আপনারা জেনে খুশি হবেন, গতবার কিন্তু আমাদের 5025 জন ভর্তি ছিল রোগী ডেঙ্গির জন্যই শুধু, তার মধ্যে ডেথ কিন্তু 32। তো আমাদের সবচেয়ে বড় শক্তি যে আমাদের ডক্টরস অ্যান্ড নার্সার ট্রেন্ড, এবং আমাদের যা ডেঙ্গুর যেরকম টেস্টের জন্য NSA-1 অ্যান্টিজেন, আমাদের এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যান্টিজেন রয়েছে, অ্যারাউন্ড 15,000। সো উই আর ফুলি প্রিপেয়ার্ড। কিন্তু আপনারা জানেন যে কোনো এপিডেমিক বা প্যান্ডেমিকে কোনো কিছুই কিন্তু ফুলি প্রিপেয়ার্ড বলা যাবে না, কারণ যদি এই সংখ্যাটা 1000 বা লাখ কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে তখন আমাদের তো একটা অবশ্যই রিসোর্সের ক্যাপাসিটি রয়েছে। বাট টিল টুডে উই আর ফুলি প্রিপেয়ার্ড। আমাদের এই মুহূর্তে 300টি বেড প্রিপেয়ার্ড রয়েছে এবং আমাদের 45 ICU আর অপারেটিং। তবে আরও যদি বৃদ্ধি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ICU 212টা পর্যন্ত এক্সটেন্ড করতে পারি, এবং আমাদের স্বাভাবিক যে শয্যা এটা আমরা কিন্তু 1054 পর্যন্ত বৃদ্ধি করার আমাদের সক্ষমতা রয়েছে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের জনবলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তা চাইতে হবে।